মর্নিং স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 12 গোলক, যার ইংরেজি অর্থ হলো স্ফিয়ার। আমরা গোলক পাবো পেজ নাম্বার 179। তো আজকের এই ভিডিওতে আমরা গোলক সম্বন্ধে যাবতীয় কনসেপ্ট আলোচনা করব। গোলক কি, আর গোলকের অঙ্ক করতে গেলে আমাদের কোন কোন সূত্রগুলো প্রয়োজন, কোন কোন আমাদের ধারণাগুলো তৈরি হওয়া প্রয়োজন গোলক সম্বন্ধে, আমরা সেগুলো আলোচনা করব। আর অনুশীলনী সমস্ত অঙ্ক 1 বাই 1 আমরা কমপ্লিট করব। তাই গোলক সম্বন্ধে পুরো জানতে ভিডিওটি পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমরা প্রথমেই যাই, গোলকের উদাহরণ কি। গোলক আমরা বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে গোলক কোথায় দেখতে পাই? যেমন ধরুন ফুটবলের আকৃতি গোলক আকার। শুধু ফুটবল না, ফুটবল মানে যে যাবতীয় বল, ক্রিকেট বল, টেনিস বল, এভরিথিং ইজ ইন এ স্ফেরিক্যাল শেপ। আর যেমন আমরা দেখতে পাই মার্বেল, ছোট গোল মার্বেল দেখতে পাই। আমাদের পৃথিবীটাও অনেকটা গোলক আকার টাইপের, যদিও পৃথিবীর দুটো দিক একটু চাপা থাকে, তবুও আমরা পৃথিবীর আকৃতিকে গোলকাকার বলেই ধরি। তো আশা করছি গোলকের দৈনন্দিন জীবনে আমরা কী কী গোলকাকার বস্তু দেখতে পাই সেগুলো নিয়ে বিস্তারিত আর আলোচনা না করলেও হবে, এটা আমরা সবাই অল্প বিস্তর জানি। এরপর আমরা ভাবি যে একটা গোলক তৈরি হয় কিভাবে। আমরা প্রত্যেকেই বাটি দেখতে পাই। ধরুন একই আকৃতির দুটি গোলকাকার বাটি। গোলকাকার কথাটা কেন বলছি? কারণ এই বাটিটার উপরের তলে যে আমরা বৃত্তটি পাচ্ছি, এই বৃত্তটির কেন্দ্র যদি ও হয়, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হবে আর। যে কোনো দিকেই ব্যাসার্ধ হবে আর। কেন্দ্র থেকে বাটিটির যে কোনো প্রান্তেই যদি আমরা একটি দাগ টানি, তার দৈর্ঘ্য হবে আর। এরকম যদি আমরা দুটি সমমাপের বাটি নিই, গোলকাকার বাটি নিই, একটিকে আর উপরে চাপিয়ে দিই, একটিকে আরেকটির উপরে চাপিয়ে দিই, তখন কিরকম শেপটা তৈরি হয়? উপরে একটা বাটি, নিচে একই শেপের আরেকটা বাটি, অনেকটা এরকম শেপটা তৈরি হয়, তাই তো? উপরে একটা বাটি, নিচে একটা বাটি, যার এখান থেকে প্রত্যেকটা এই বাটিগুলির যে কোনো দিকে যদি আমরা দাগ টানি, তার ব্যাসার্ধ হবে আর। ঠিক যেমন ফুটবলের মতো, ফুটবলের মাঝের বিন্দু থেকে আমরা যদি কেন্দ্র থেকে আমরা প্রত্যেক দিকে দাগ টানি, যে কোনো দিকে দাগ টানি, তার ব্যাসার্ধ হবে আর, তার দৈর্ঘ্য হবে আর একক। এটা হচ্ছে গোলকের বেসিক কনসেপ্ট। এরপর গোলকের অঙ্কগুলি করতে গেলে, চ্যাপ্টারের অঙ্কগুলি করতে গেলে আমাদের যে সূত্রগুলি লাগবে, আমরা সেই সূত্রগুলি সম্বন্ধে আলোচনা করব। গোলক চ্যাপ্টারটা এমনিতেই খুব সোজা, অঙ্কগুলি করতে আমাদের বেশি সমস্যা হবে না। তো প্রথম সূত্র হচ্ছে, গোলকের আগে বলে রাখি, গোলকের তল কয়টি? একটি সম্পূর্ণ গোলকের তল হচ্ছে একটি, কেন? পুরো তলটাই হচ্ছে বক্রতল। আমরা একটা ফুটবল দেখি, ফুটবলের আমরা চারিদিকে হাত দিলে একটা বক্রতল পাই, সেখানে কোনো সমতল বা অন্য কোনো তল নেই, একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। আর একটি গোলকের যদি ব্যাসার্ধ হয় আর, তখন বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার। গোলকের অঙ্কগুলি করার জন্য আমরা এই জিনিসটা মাথায় রাখবো। আচ্ছা, একটা গোলকের ক্ষেত্রফল যদি 4 পাই আর স্কোয়ার হয়, তাহলে এই গোলকটাকে যদি আমরা দুভাগে ভাগ করি, তখন ক্ষেত্রফল কত হবে? যদি একটা অর্ধগোলক কল্পনা করি, এই গোলকটাকে ভাগ করে, যার ব্যাসার্ধ হচ্ছে আর, তখন তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তখন তার বক্রতলের ক্ষেত্রফল হবে এই গোলকের ঠিক অর্ধেক, হাফ ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার। তাহলে গেল যে একটা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। এরপর যখন একটা সম্পূর্ণ গোলক ছিল, তখন তার কেবলমাত্র একটাই তল ছিল, যেটা হলো গিয়ে বক্রতল। কিন্তু আমরা যখন একটা অর্ধগোলকের কথা চিন্তা করব, তখন তার বক্রতল ছাড়াও আরও একটি তল সৃষ্টি হচ্ছে, যেটা হচ্ছে একটা সমতল, যেটা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। তাহলে একটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে না, বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির বা ছাদের ক্ষেত্রফল, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, প্লাস ছাদের বৃত্তের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফল কত আসছে? বক্রতলের ক্ষেত্রফল আসছে 2 পাই আর স্কোয়ার একটা অর্ধগোলকের, আর এই ছাদের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, সমতলটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার পেলাম, আর সমতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, হয়ে গেল 3 পাই আর স্কোয়ার। তাহলে একটা সম্পূর্ণ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা তার একটাই তল, বক্রতলের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কোয়ার। আর একটা অর্ধগোলকের
বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr², আর সমগ্রতলের ক্ষেত্রফল হলো 3πr²। যে সূত্রগুলি আমাদের এই অনুশীলনীর অঙ্কগুলি করতে গেলে লাগবে। এবার আমরা আলোচনা করব যে আয়তনের সূত্র কি হতে পারে। আমরা ক্ষেত্রফলের সূত্র দেখলাম, ক্ষেত্রফলের সূত্রটা আমরা এখানে লিখে নিই। একটা হলো 4πr² সমগ্রতলের ক্ষেত্রফল, আর অর্ধগোলকের ক্ষেত্রে 2πr² বক্রতল, আর 3πr² হচ্ছে সমগ্রতল। এবার আমরা আয়তনের দিকে যদি যাই, আয়তন যদি আমরা হিসাব করি তো একটা গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। আয়তন মানে গোলকটা যতটা জায়গা দখল করে থাকে, বা গোলকটার মধ্যে যে পরিমাণ কিছু পদার্থ ধরবে। যেমন আমরা যদি বলি গোলকটার মধ্যে কতটা পরিমাণ জল ধরবে, কতটা পরিমাণ একটা নিরেট গোলকের মধ্যে কতটা পরিমাণ পদার্থ আছে, একটা নিরেট গোলকের মধ্যে কতটা পরিমাণ তেল ধরবে, তো সেটা আমরা যখন হিসাব করব তখন আমাদের লাগবে গোলকের আয়তন। আন্ডারস্ট্যান্ড? তো গোলকের আয়তনের সূত্র হলো গিয়ে 4/3πr³। এবার আমরা আসবো যে একটা অর্ধগোলকের আয়তন কি হতে পারে। অর্ধগোলকের আয়তন জাস্ট এই গোলকের আয়তনের অর্ধেক হবে। অর্ধগোলকের আয়তন 2/3πr³। আচ্ছা, আমরা এই সূত্রগুলি সব মনে রাখবো, ঠিক আছে? এই সূত্রগুলি মনে রেখে আমরা এবার ডাইরেক্ট চলে যাব অনুশীলনীর অঙ্কে। অনুশীলনী 12, অনুশীলনী কোষে দেখি 12 কি আছে। আমরা অঙ্কগুলো দেখি একের পর এক, অঙ্কগুলো বই খুলে দেখো, আর একের পর এক আমরা সমাধান করি। কোষে একই রকম অঙ্ক হলে আমি কিন্তু সম্পূর্ণ সমাধান করবো না, জাস্ট কনসেপ্টটা দিয়ে দেবো। কোষে দেখি 12, ওকে? তো কোষে দেখি 12, পেজ নাম্বার আছে 183 পেজ। তো শুরু করা যাক। প্রথম অঙ্ক 1, একটি গোলকের ব্যাসের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? হিসাব করে লিখি। একটি গোলক যার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে, ব্যাসের দৈর্ঘ্য মানে ক্যাপিটাল আর ইজিক্যাল টু 10.5 সেমি। তাহলে আর ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধ সমান 10.5/2 সেমি সমান 5.25 সেন্টিমিটার। গোলকটির ব্যাসার্ধ পেলাম। এরপর যে সমগ্রতলের ক্ষেত্রফল, আমরা জানি আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4πr²। মান বসিয়ে পাই, আর এর মান 5.25 স্কোয়ার। এটা যা হবে ক্যালকুলেশন করে সেটাই উত্তর। ক্যালকুলেশনটা খুব ইজি, তাই ক্যালকুলেশনটা আমি আর করছি না। এটা যা উত্তর আসবে সেটাই হচ্ছে উত্তরটা, সমগ্রতলের ক্ষেত্রফল। এগুলো সিম্পল অঙ্ক, তাই আমি ক্যালকুলেশন সম্পূর্ণ করছি না। ক্যালকুলেশনগুলো যদি দরকার হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি ক্যালকুলেশন করে দেবো। এবার চলে যাবো আমরা 2 এর অঙ্কে। 2 এর অঙ্কে কি আছে? একটি চামড়ার বল তৈরি করতে প্রত্যেক বর্গ সেমি 17.50 টাকা হিসাবে এত টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। আচ্ছা, চামড়ার বল তৈরি করতে প্রত্যেক বর্গ সেমি চামড়ার দাম বর্গ সেমি, 1 বর্গ সেমি চামড়ার দাম সমান 1 বর্গ সেমি চামড়ার দাম হচ্ছে 17.50 টাকা, তাই তো? আর বলেছে মোট কত টাকা লেগেছে? মোট টাকা লেগেছে সমান 431.20 টাকা। আচ্ছা, প্রত্যেক বর্গ সেন্টিমিটার চামড়ার দাম 17.5 টাকা, আর চামড়া লেগেছে, মোট চামড়া লেগেছে এত টাকা। তাহলে মোট কত বর্গ সেন্টিমিটার চামড়া লেগেছে কিভাবে পাবো? যে মোট যত টাকা লেগেছে সেইটা বাই প্রত্যেক বর্গ সেন্টিমিটার চামড়ার দাম। তাহলে আমরা পেয়ে যাব এত বর্গ সেমি চামড়া লেগেছে। মোট এত বর্গ সেন্টিমিটার চামড়া লেগেছে। এটা সমান কত? আচ্ছা, আমরা এখন এটা এইভাবে রেখে দিই। 4 3
ক্যালকুলেশন করতে গেলে ফালতু দেরি হবে। 175 বর্গ সেমি, এটা এভাবে রেখে দিলাম। এবার ধরে নেব যে বলটির ব্যাসার্ধ সমান আর। ধরি বলটির ব্যাসার্ধ আর, ধরি বলটির ব্যাসার্ধ সমান আর, বলটির ব্যাসার্ধ ধরলাম আর। এখন বলটির সমগ্র তলের ক্ষেত্রফল, মানে বলটি তৈরি করতে কতটা চামড়া লাগবে, তাহলে বলটির ব্যাসার্ধ আর হলে 4 পাই আর স্কোয়ার। বলটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার। এখন সমগ্র তলের ক্ষেত্রফল যেটা, সেই পরিমাণই মোট চামড়া লাগবে। মোট চামড়া লেগেছে এইটা, আর সমগ্র তলের ক্ষেত্রফল এত বর্গ সেমি। এখন শর্তানুসারে এইটা সমান এইটা, এখানে লিখি শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 4312/175। দ্যাট মিনস 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4312/175। ক্যালকুলেশনটার দিকে খেয়াল রাখো। 4312/175 ইন্টু 7, 7 গুণ করলাম, 4 গুণিত 22 ভাগ করলাম, প্লাস 22। সমান হলো 49/25। দ্যাট মিনস r is equal to √of 49/25 সমান 7/5, 1.4 সেন্টিমিটার। অতএব পেলাম কি, যে উত্তরে কি পেলাম, যে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে বলটির ব্যাসার্ধ পেলাম, বলটির ব্যাসার্ধ সমান 1.4 সেমি, ব্যাস সমান 2 × 1.4 সমান 2.8 সেমি। 2.8 সেমি, এটাই হলো উত্তর। আশা করছি বোঝা গেল। এবার আমরা চলে যাব এর পরের অঙ্কে, কোশ্চেন নাম্বার 3। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3। স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। ব্যাস মানে ক্যাপিটাল আর সমান আছে 7 সেমি। বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে। তো বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করতে গেলে আমাদেরকে বলটির আয়তন নির্ণয় করতে হবে, তাই তো। তো ব্যাস দেওয়া আছে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 7/2 3.5 সেন্টিমিটার। ব্যাসার্ধ পেলাম। এখন বলটিতে কি পরিমাণ লোহা আছে বার করতে গেলে আমাদের বার করতে হবে বলটির আয়তন। বলটির আয়তন সমান 4/3 পাই আর কিউব। আচ্ছা, আমরা এগুলো কাটাকাটি করবো না, 7/2 7/2 হিসাবে রাখবো, তাহলে আমাদের একদম শেষে আমরা দশমিকে আনবো, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। 4/3 পাই আর কিউব, তাই তো, সমান 4/3। মান বসিয়ে পাই আর এর মান বসিয়ে পাই, পায়ের মান 22/7, আর এর মান 7 × 7 × 7, আর কিউবের মান বসিয়ে দিতে হবে 2 × 2 7 সমান হলো 22 × 49/6
এটা হিসাব করলে কত হয়? 1078/6 ঘন সেমি। এটা আমরা এরপর দশমিকে পরিণত করে নিতে পারবো, না করলেও অসুবিধা নেই। এরকম একটা উত্তর আসবে, এত ঘন সেমি। এটাই হলো উত্তর, যে শটপট খেলার বলটির মধ্যে এত ঘন সেমি লোহা ধরবে। আচ্ছা, এবার আমরা চলে যাবো পরের অঙ্কে। চারের অঙ্ক কি আছে? চারের অঙ্কে আছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। আচ্ছা, একটি গোলককে জলে নিমজ্জিত করলে গোলকটির সমান আয়তনের জল সে অপসারিত করবে। গোলকটির আয়তন যা, সে আয়তনের সমান আয়তন বিশিষ্ট জল সে অপসারণ করবে, তাই তো? তো যে গোলকটির কথা বলা আছে, সেই গোলকটির ব্যাস বা ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 28 সেমি। তাহলে ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 28/2 সেমি। তাহলে আয়তন কত আমাদেরকে বার করতে হবে, কি পরিমাণ জল অপসৃত করবে। জল অপসৃত করবে কতটা, না গোলকটির আয়তন যতটা ততটাই। এরপর দেখি গোলকটির আয়তন, গোলকটির আয়তন সমান 4/3 পাই আর কিউব, পায়ের মান 22/7 বসিয়ে দিই, আর কিউবের মান 28 × 28 × 28/2 × 2 × 2। এত ঘন সেমি, এত ঘন সেমি পরিমাণ জল গোলককে অপসারিত করবে। এটাই হবে গিয়ে উত্তর। উত্তরটা ক্যালকুলেশন করে নেবে। উত্তর করতে গিয়ে ফালতু আমরা সময় নষ্ট করবো না। এবার আমরা চলে যাবো একদম 5 নাম্বারের কোশ্চেনে। নাও লেট আস কাম টু কোশ্চেন নাম্বার 5। চলো এবার কোশ্চেন নাম্বার 5 কি আছে দেখা যাক। কোশ্চেন নাম্বার 5, কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। একটি গোলকাকার বেলুন যার ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, সেটা ফোলানোর ফলে সেটা হয়ে গেল আরো বড়, দিয়ে ব্যাসার্ধ হয়ে গেল 14 সেমি, তাই তো? এটাই হলো প্রবলেম। 7 থেকে 21 সেমি হয়, 21 সেমি। এবার বলেছে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো লিখি, পূর্বের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল, পূর্বের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 4 পাই আর স্কোয়ার, আর মানে এখানে 7 স্কোয়ার, আর পরের বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই 21 স্কোয়ার। পরের বেলুনের ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার, তাই তো? তো এবার পূর্বের বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল, এটা যদি S1 হয়, এটা যদি S2 হয়, এখন S1 = S2 সমান, এটা S2, এটা 4 পাই 7 স্কোয়ার S2 4 পাই 21 স্কোয়ার equal to 7 স্কোয়ার = 21 স্কোয়ার। That means 7 = 21 × 21 সমান 7 =
1:3 ইন্টু 3 1:9। তো পূর্বের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল ইস টু পরের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 1:9। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বোঝা গেল 5 দাগের। এবার আমরা চলে যাবো একদম 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেন কি আছে দেখা যাক। 6 দাগের কোশ্চেন কি আছে দেখা যাক। 6 দাগের কোশ্চেন অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটি গোলকাকৃতি বাটি যেটা তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। এবার আমরা হিসাব করি যে একটা গোলকাকৃতি যদি আমরা একটা বাটি তৈরি করি তার নিশ্চয়ই ছাদ থাকবে না, একটা বাটির ছাদ থাকে না। তাহলে শুধুমাত্র এই বক্রতলের ক্ষেত্রফল হবে গিয়ে এই বর্গ সেমি। এই বক্রতল তৈরি করতেই লেগেছে এত বর্গ সেন্টিমিটার পাত, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে এত বর্গ সেমি। ধরে নিই যে এই বাটির ব্যাসার্ধ 8, ধরি বাটির ব্যাসার্ধ 8 সমান 8। অতএব বাটি তৈরি করতে পাত লাগে, বাটি তৈরি করতে পাত লাগে সমান 2πr², মানে বক্রতলের ক্ষেত্রফল যেটা সেটাই হবে 2πr² বর্গ সেমি। এখন শর্তানুসারে কি পাচ্ছি, এইটা সমান এইটা 2πr² = 127 পূর্ণ 1/7। দ্যাট মিনস 2π, পায়ের মান বসিয়ে দিই, 2π 22/7 ইন্টু r² = 127 ইন্টু 127 8 9 1/7। r² = 7 এদিকে গেলে গুণ হবে আর 2 × 22 নিচে হবে। 8 9 1 ইন্টু 7 বাই 2 ইন্টু 22 ইন্টু 7। এগারো দিয়ে কাটাকাটি করি, 81/4। দ্যাট মিনস r = 9/2। তা তো আমরা পেয়ে গেলাম ব্যাসার্ধ হচ্ছে 9/2 সেমি। এখন চেয়েছে যে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তো ব্যাসার্ধ যদি হয়, অতএব বাটিটির ব্যাস সমান 2 × 9/2 সমান 9 সেন্টিমিটার। এটাই হলো উত্তর, যে বাটিটির ব্যাস 9 সেন্টিমিটার। আশা করছি বোঝা গেল। তো 6 দাগের অঙ্ক কমপ্লিট। এবার আমরা চট করে চলে যাবো 7 দাগের অঙ্কে। এবার আমরা চলে যাবো 7 দাগের অঙ্কে। 7 দাগের অঙ্কে কি আছে, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। আচ্ছা, একটা লোহার গোলা যার হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2.1 সেমি, তার মধ্যে কত ঘন সেমি লোহা আছে এটা হিসাব করতে হবে। আচ্ছা, একটা গোলার মধ্যে কতটা লোহা আছে এটা কিসের পরিমাণ, এটা হচ্ছে গোলকটির আয়তনের পরিমাণ। আর আমরা জানি একটি গোলকের আয়তনের সূত্র কি, অতএব আগে লিখে নিই, গোলকটির ব্যাসার্ধ r সমান 2.1 সেমি। 2.1 কে আমরা এইভাবে লিখতে পারি,
21/10 সেমি। এটা ব্যাসার্ধ লেখা আছে 21/10 সেন্টিমিটার। এবার এটাই কত ঘন সেমি লোহা আছে। এখন অতএব গোলকটির আয়তন সমান 4/3 পাই আর কিউব। আর এর মান 21/10 বসে দিই, পায়ের মান আর এর মান, পাই = 22/7, আর এর মান 21 × 21 × 21/10 × 10 × 10। এটা এবার হিসাব করে লিখতে হবে আমাদেরকে। সমান 4 × 22 সমান 88, 21 × 21 সমান 441/1000। এটা গুণ করে লিখবো 441 × 88 গুণ করলে কত? হয়েছে যোগ? সমান 38808/1000। 1000 দিয়ে ভাগ করলে 0.3 ঘর বাঁ দিকে পৌঁছে যাবে, সমান 38.808 ঘন সেমি। তাহলে আমরা কি পেলাম যে 38.808 ঘন সেন্টিমিটার লোহা লাগবে এই গোলকটা 2.1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক তৈরি করতে। এবার গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে, যে গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? 4πr²। বক্রতলের ক্ষেত্রফল, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² সমান 4 × 22/7 × 21 × 21/10 × 10 3 সমান 88 × 3 3 × 6 100 63 88 4 7 2 50 5 0 4 4 4 5 5 সমান 55.44 বর্গ সেমি। তাহলে পেয়ে গেলাম যে গোলকটি তৈরি করতে কি পরিমাণ লোহা লাগবে, সেটা আমরা আয়তন বার করে পেয়ে গেলাম। আর গোলকটি সমগ্রতলের ক্ষেত্রফল আমরা এই 4πr² সূত্রে পেয়ে গেলাম। আশা করছি বোঝা গেল। এবার আমরা চলে যাব 8 দাগের অঙ্কে। 8 দাগের অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করব। 8 দাগের অঙ্কে কি আছে? একটি বড় গোলক আছে যার ব্যাস r = 14 সেমি। তাহলে ব্যাস দেওয়া আছে 14 সেমি, ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি, তাই তো? তো বলেছে এই একটা বড় গোলক গলিয়ে এরকম ছোট গোলক কটা তৈরি করা যাবে, যে ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেন্টিমিটার। এরকম একটা বড় গোলক গলিয়ে এরকম এই 3.5 সেন্টিমিটার মাপের কতগুলি ছোট গোলক তৈরি করা যাবে। তো এই প্রবলেমটা বোঝার আগে আমাদের বেসিক কনসেপ্ট যেটা দরকার, যে এই বড় গোলকটাকে গলিয়ে যে পরিমাণ যতটা আয়তনের লোহা পাওয়া যাবে, সেই লোহা থেকে এই আয়তনের একটা ছোট গোলকের আয়তন যেটা হতে পারে, এই আয়তনের কতগুলি গুলি বা কতগুলি ছোট গোলক এই লোহা থেকে পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট এই অঙ্কে। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে যে এই বড় গোলকের আয়তন বার করতে হবে। আর এটা আমরা ধরে নেব n সংখ্যক গোলক তৈরি হবে। তো n সংখ্যক ছোট গোলকের আয়তন তৈরি করব, এই দুটোকে সমান করব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে? এখন আমরা ধরে নিই, আগে এগুলো বেসিক ইনফরমেশনগুলো লিখে নিই। বড় গোলকের ব্যাসার্ধ, বড় গোলকের ব্যাসার্ধ সমান r সমান 7 সেমি, আর ছোট গোলকের ব্যাসার্ধ সমান r ব্যাস সমান 3.5 সেমি, তাই তো? এখন বড় গোলকের আয়তন, বড় গোলকের আয়তন সমান 4/3 পাই × 7/3, আর ছোট গোলকের আয়তন সমান 4/3 পাই 3.5 মানে 35/10 এবার আমরা ধরে নিই যে nটি ছোট গোলক তৈরি হবে। তাহলে আগে এখানে লিখে নিতে হবে এখানে যে ধরি nটি ছোট গোলক তৈরি হবে, nটি।
তো এনটি ছোট গোলকের আয়তন, এনটি ছোট গোলকের আয়তন কত হবে? এন ইন্টু 4/3 পাই ইন্টু 35/10 তার হোল কিউব। এখন আমরা যদি বেসিক্সটা জানার চেষ্টা করি যে এই বড় গোলকের আয়তন এনটি ছোট গোলকের মোট আয়তনের সমান, তাই তো? এটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো শর্তানুযায়ী এটা ইকুয়াল টু এটা করব। শর্তানুযায়ী চারের 3 পাই ইন্টু 7 কিউব ইকুয়াল টু এন ইন্টু 4/3 35/10 কিউব। মুছে দিই এটা। এখান থেকে আমরা কি পাবো? এই পার্টটা যদি এদিকে নিয়ে চলে আসি, 4/3 পাই দুদিকে আছে, এটা আমরা কেটে দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা পাবো এন ইন্টু 35/10 কিউব, মানে 35 ইন্টু 35 ইন্টু 35 বাই 10 ইন্টু 10 ইন্টু 10 ইকুয়াল টু 7 ইন্টু 7 ইন্টু 7। That implies n is equal to 7 into 7 into 7 into 10 into 10। কাটাকুটি করি। 7 5 5 2 7 5 5 2 7 5 5 2 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 8টি। অতএব উত্তর লিখব 8টি ছোট মাপের নিরেট গোলক তৈরি করা যাবে। ছোট মাপের নিরেট গোলক তৈরি করা যাবে, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমি আগেও বললাম যে এই অঙ্কটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধুমাত্র মাধ্যমিকের জন্যই নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের এই ধাঁচের অনেক অঙ্কই আমাদের পড়ে, ঠিক আছে? তো আমাদের এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এবার আমরা চলে যাবো 9 দাগের অঙ্কে। এবার আমরা চলে যাবো 9 দাগের অঙ্কে। 9 দাগের অঙ্কে কি আছে দেখি। 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। এটা ঠিক আগের অঙ্কের উল্টো। এটা আমাদের 3টা ছোট ছোট গোলক দেওয়া আছে, যার ব্যাসার্ধ একটা 3 সেমি, একটা 4 সেমি আর একটা 5 সেমি। 3 সেমি 4 সেমি 5 সেমি এই তিনটা গোলককে গলিয়ে এনে একটা বড় গোলক তৈরি করা হবে। সেই বড় গোলকের ব্যাসার্ধ কত নির্ণয় করতে হবে, এটা হলো আমাদের প্রবলেম। প্রবলেমটা বোঝা গেল? তো আমরা ধরে নিই বড় গোলকটির ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। অতএব বড় গোলকটির আয়তন সমান 3.8। ঠিক আছে? এবার 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান 4/3 পাই ইন্টু 3 কিউব। আর 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান 4/3 পাই 4 কিউব। আর 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান 4/3 পাই 5 কিউব। ঠিক আছে? তো এই যে তিনটি গোলক, এই তিনটি গোলকের মোট আয়তন কত হচ্ছে? ছোট গোলক তিনটির মোট আয়তন, ছোট গোলক তিনটির মোট আয়তন সমান, এটা যুক্ত এটা যোগ এটা 4/3 পাই 3 কিউব ইন্টু
যোগ 4 এর 3 পাই, 4 এর কিউব যুক্ত 4 এর 3 পাই, এটা। আর বড় গোলকের আয়তন হচ্ছে এটা, ছোট গোলকগুলির মোট আয়তন এটা, বড় গোলকটির আয়তন এটা। তো আমরা শর্তানুযায়ী এরপর ওই দুটোকে সমান করব। এখন শর্তানুসারে 4 এর 3 পাই আর কিউব সমান 4 এর 3 পাই যোগ 5 এর কিউব, বোঝা গেল? তো এখান থেকে পাবো 4 এর 3টা যদি আমরা উড়িয়ে দিই, তাহলে 4 এর কিউব ইজিক্যাল টু 3 এর কিউব ইজিক্যাল টু 27, ইমপ্লাইজ আর কিউব ইজিক্যাল টু 27 যোগ 64 যোগ 125 সমান কত হয়? 216। তো এখান থেকে পাই আর ইজিক্যাল টু কিউব রুট অফ 216 ইজিক্যাল টু 6। তাহলে আর এর মান হলো 6। অতএব বড় গোলকটির ব্যাসার্ধ হবে, বড় গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেমি। এটা হলো আমাদের উত্তর। তো আমাদের এই টাইপটা খুব ভালো করে মনে রাখতে হবে। এটা হচ্ছে 8 অঙ্কের ঠিক পরিপূরক। 8 অঙ্ক ঠিক আছে, আশা করি বোঝা গেল। আজকের পার্টে এই অবধি থাক। আমরা এই ভিডিওর সেকেন্ড পার্টে বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। না হলে ভিডিওর লেন্থ খুব বেশি হয়ে যাচ্ছে, লেন্থ বেশি হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না। তো এর সেকেন্ড পার্টে বাকি অঙ্কগুলি পেয়ে যাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে করে অন্যান্য চ্যাপ্টারগুলি সঠিকভাবে দেখতে পাও। বাই।